रक्षाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे भक्ताय वरिष्ठाय रामकृष्णाय नमः। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो दुःखनायिका। हमारे प्रिय स्वामी सुवीरानंद जी, स्वामी अनंत, अन्य साधु एवं हमारे प्रिय भक्त आज के सुंदर सेलिब्रेशन का उत्सव का भाग में सोमवार को हमारे ठाकुर दिए हमारे भाग्य आज के पूर्ण दिन रथयात्रा दिन तीर्थ शिखर परिक्रमा परम पूज्य स्वामी ब्रह्मानंद जी जन्मस्थान এখানে পুনর নামে এত বড় এটা উৎসব হচ্ছে। এখানে ভক্তদের জ্ঞানভাগ থাকার জায়গা আর অতিথিশালা আর রাজা মহারাজের একটা রিনোভেশন আর মন্দিরের আর পুরো ক্যাম্পাসের রিনোভেশন এক বছরের আগে আমি যখন সুবিধানজি বলল আমি এসেছিলাম এখানে, তখন অনেক প্ল্যান ছিল। আমি তার স্যার বললেন এগুলো সব করতে হবে, সবগুলো পুরানো হয়ে গেছে, কীরকম করবো করতে পারছি না বলছিলেন। তারপরে এক বছর হয়েছে এটা এসে দেখছি বলছিলেন ওটাই হয়ে গেছে। এটা ম্যাজিকের মতো ভালো তৈরি রেখে দেওয়া হয়েছে। এরকম হচ্ছে এত সুন্দর সব জায়গায় দেখছি নূতন বিল্ডিং বিল্ডিংয়ে আর নূতন বিল্ডিং উদ্ঘাটনই হলো। এসব তো কোনো সুবিধা নিবারণ বলেছে রাজা মহারাজের অঙ্গগুলো হয়েছে। আনন্দানন্দ স্বামীকে বললাম দেখো তুমি রাজা মহারাজের জায়গায় তুমি একটু ছোট্ট প্ল্যান মনে রেখেছিলে, একটু গেস্ট হাউস একটা করবো করবো বলছিলে, কিন্তু তুমি ভুলে গেছিলে এটা রাজা মহারাজের জায়গা। রাজা মহারাজের কাজ কোনো ছোটো কাজও চলবে না, সব তো বিরাট কাজ যা করলে রাজা মহারাজের বিরাট চলে যায়। মেড্রাসে যখন রাজা মহারাজ গিয়েছিলেন তখন দেখলেন ওখানে রামকৃষ্ণানন্দজি একটা অর্ফনেজ, ওটা অনাথদের স্টুডেন্টদের একটা হস্টেল করা হয়েছিল। কত 30-35 ছেলে ছিল, ওদের বাড়ি ছোটো হয়ে গেছে, এই জন্য একটা বড় বাড়ি পুরো উপর ভেবেছি, টাকা পয়সাটা খুব কম আছে, সেজন্য সাধারণ একটা টাইল লাগিয়ে সাধারণ একটা ঘর করবো, এদের সবাই নিয়ে যাবে। এটা দিয়ে বলা হলো না। রাজা মহারাজ বললেন কি অনাথের শিশুগুলো সাধারণ নাকি, ওদের তুমি একটা টাইল হাউসে রেখে দেবে, কিন্তু মহারাজদের সন্তান সত্যি মহারাজ আরম্ভ করেছেন তো সন্তান অনাথালয়টা, সেদিন বলছেন তো মহারাজদের সব সন্তানেরা এদের মহারাজদের মতন প্যালেসের মতন হবে। এত বড় বড় প্ল্যান করো, ওরা আপনি প্ল্যান করলো। আজকে তো আপনারা চেন্নাইয়ে যান, ওখানে দেখবেন ও স্টুডেন্ট সঙ্গে বাড়ি দেখলে ওটা সাধারণ বাড়ি মনে হবে না, গভর্নর সৌথের মতন হবে। বিরাট বিরাট সাইরাসিনিক পিলার রয়েছে, রোমান পিলারগুলো ওর উপরে মনে করেছে। সবাই দেখে এটা অনাথ আছেন, এটা রাজা তার মতন, এটা রাজা মহারাজ। ওটা জ্ঞান শেষ হলো, রাজা মহারাজ বলছেন
এটা শেষ হয়ে যাওয়ার পরে কয়েকটা কথা ওর উদ্দেশ্যে তখন বলছেন, মুখ্য কথা একটা বলছেন, দেখো আমরা আমাদের রক্ত দিয়ে যেগুলো সব তৈরি করছি লোকের সেবার জন্যে, নারায়ণের সেবার জন্যে, এটা কোনো রূপে অন্যতা ব্যবহার না হয়, কোনো শান্তিদের দ্বারা এটা ব্যবহার না হয়, এটা তোমরা দেখবে। এটা যে পাঠপথে করা হয়েছে শরণার্থীদের, এই অনাথদের, ওদেরই জন্য এটা পূর্ণ ব্যবহৃত হবে, এটা বলেছিলেন। সেরকম রাজা মহারাজ যেখানে গেলে ওটা বিরাট কাণ্ড হয়ে যায়। ছোট আমার কাছে চলতো না এরকম। আপনারা তো সবাই রাজা মহারাজ সম্বন্ধে জানে, সেখানে বইতে আছে ওনার রিটার্নাল কোম্পানি, ওর বই আছে, তারপরে ব্রহ্মানন্দ রেমিনিসেন্সেস স্মৃতি সব হয়েছে। সেখানে মধ্যে যা লেখা আছে ওগুলো আমি বলতে যাব, হয়তো ওটা দেখা হয়নি, কিন্তু আমরা সব ভালো জানি দক্ষিণেতে ঘটনাগুলো আমাকে ঘটেছে। তোর মধ্যে শুধু একটা ঘটনা বলে আমি শেষ করি। কেন শেষ করি? আপনাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আইটেম ছিল, ওটা দেড় অফিসিয়াল উচিত নয়। ওটা হচ্ছে প্রসাদ 12:30, এটা খুব ইম্পর্টেন্ট হবে, ওটা দেরি করতে হবে। সেই জন্যে একটা ঘটনা যেটা সেই মানুষের জীবনে দক্ষিণে যেটা হয়েছে ওটা আমি বলে শেষ করবো। তার আগে ব্রহ্মানন্দ স্বামীজি যে চেন্নাই আশ্রমে 3 বার এসেছিলেন। 1908 একবার এসেছিলেন, তারপরে ওটা আবার 1916-17 এসেছিলেন, 1919-21 এসেছিলেন। 3 বার এসে এক 1908 তখন তো যে যাবার এখানে আছে ও বাড়ি ছিল না। এখন যা রয়েছে 1916-17 আর 19-20 তখন দুবারে যে ঘুরে নিয়েছিলেন ও বাড়িতে আমি থাকি। ও বাড়িতে উনি দেখে কতগুলো ঘটনা হয়েছে। এক ঘটনা হয়েছে, উনি ওখানে ও বাড়িতে পেয়েছেন, ওর হাতে একটা বিরাট হল আছে, হলের মাঝখানে হলের মাঝখানে একটা পর্দা আছে, দরজা আছে। ওখানে একটা কোনো ফাংশনেতে যে অনাথ আশ্রম যারা সম্বন্ধে বলছিলাম, অনাথ আশ্রমে ওই ছেলেগুলো কৃষ্ণলীলা ড্রামা করেছে। ও কৃষ্ণলীলা ড্রামা করার পরে ওর ছেলেটি যা কৃষ্ণ সেজেছে অত্যন্ত সুন্দর পাঠ করেছে, আর দেখতেও তো সুন্দর। ভোর হয়েছে তখনকার দিনে, রাত্রেবেলা সারা রাত নাটক হতো, সারা রাত নাটক হয়েছে। ভোরবেলা 5টা 5:30টার সময় ওকে আশ্রম নিয়ে এসেছে রাজা মানুষকে দেখাবে ওই ছেলেটিকে। ওরা রাজা মানুষকে ডাকতে হবে, ও ছেলেটিকে এসে ও হলেতে ঢুকবে, ওখানে কারা করে তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখো। অন্য ইন্ডিয়াতে আছে রাজা মানুষের ঘর, হল করতে যাচ্ছে, এর মধ্যে রাজা মারিকে উঠে গেছে। উঠে গিয়ে ভোর 5:30টার সময় পর্দাটা ফাঁক করেছে, দেখছেন ছেলেটি দাঁড়িয়ে আছে। ও বিরাট হাল, ওখানে একটা 40 ফিট দূরে ও ছেলেটি দাঁড়িয়ে আছে কৃষ্ণ চেটি। এখানে দেখছেন যেটি রাজা ভাবে চলে গেল, কৃষ্ণ 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 বলে হাত চলে দেয়। তারপরে ওখানে 7টা মুড়িয়ে প্রণাম করলে সমাধিতে চলে গেল। তারপর আমাকে উঠিয়ে নিয়ে ওই ঘরেতে ভিতরে রাখা হলো। 3 দিন ওর সঙ্গে তিনি ভাবছেন। এমন একটা ওনার অদ্ভুত পেটের অংশ ছিল, তো পেটের শাশ্বত সকালে পেটের উপায় নিয়ে ওটা হিস্টোরিটা দেখাবে। ওই ইতিহাস যা হয়েছে সেই সবগুলো আজকে দেখা যাবে না। কোথায় এনেছিলেন, কোথায় ছেলেটি ছিল। ওই হলেতে আরেকদিনে সাধনা দেখছে 10:30 বেজে গেছে রাত্রে, তখন সবাই শুয়ে পড়েছে, কিন্তু ও হল যে আছে ও হল তো অন্ধকার, একটু টিপটিপ করে একটা ছোট ল্যাম্পটা জ্বলছে, নাইট ল্যাম্প। তখন কী হচ্ছে, এর মধ্যে কেউ রাতে কেউ থাকবার কথা নেই,
বলে রাত্রে 2টার সময় গিয়ে দেখলে মহারাজ পাশেরই হলটা ভিতরে চলে দিচ্ছে, কেউ নেই চারিদিকে। উনি হাতটা দিয়ে কৃষ্ণ 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 বলে নাচছে রাত্রে 2টা 2:30 নিজেরই ভিতরে। এমন একটা মহারাজের ভাব। তারপরে ওই শ্রেণীতে স্বামী বিবেকানন্দ নদীকে সন্ন্যাস দিচ্ছে। সন্ন্যাস দেওয়ার পরে বিকালবেলা, সকালবেলা বা বিকালবেলা আরতি বললেন তুমি আরতি করো। তখন সন্ন্যাসী, নূতন সন্ন্যাসী উনি আরতি করতে দাঁড়াচ্ছে। মঙ্গল আরতিটা ও ল্যাম্প দিয়ে উনি আরতি করতে যাচ্ছে, ওনার পেছনের ব্রহ্মানন্দ স্বামী দাঁড়িয়ে আছে। তখন জ্যোতিষানন্দ দিচ্ছেন, আমি মনে করলাম ও জায়গাটা, ও রুম, তাতে যত জিনিসপত্র আছে, যত সাধুরা বসে আছে, ভক্তরা বসে আছে, সবই ব্রহ্মস্বরূপ, সব জায়গায় ব্রহ্ম অনুভূতি করছি। আমি অবাক করতে না, আমি একটা ব্রহ্মের অংশ হয়ে দাঁড়িয়ে আছি। এরকম অবস্থা আমি দেখতে দেখলাম ব্রহ্মার হিসাবে একটা চিন্তা করছি, ওনার শক্তি দেখতে হচ্ছে, ওনার শুধু প্রেজেন্স, ওনার সান্নিধ্যে কীরকম ব্রহ্মজ্ঞান হচ্ছে। সৌরভকে বলতো এই ওনার শক্তি ছিল, ওনার স্পিরিচুয়াল শক্তি কোথায়, সব লোককে এটা ব্রহ্মকে উঠিয়ে দিতে পারত, এমন শক্তি। তো এই শুধু বললাম কিছু আমাদের আশ্রমের ব্যাপার। আশ্রমের যে জায়গা আছে, ওই জায়গার নামটা হচ্ছে अस्थि सरोवर বলে, अस्थि सरोवर মানে কি, ওখানে লোকে মরে গেলে ওরা বিরাট একটা সরোবর ছিল, যেখানে আজকাল আজ আমাদের যেখানে মন্দির আছে, মন্দির পাশে সামনে যে ডিসপেন্সারি আছে, ওসবগুলো সরোবরের মধ্যে জায়গাটা, ওটা ভরাট করে ওটা এসেছে। তো ওটাকে তো আরতি করতে মানে অস্থি সরোবর, অস্থি যেখানে ফেলে দেওয়া হতো, ব্যবহার করে অস্থিটা নিয়ে গিয়ে সরোবরে ফেলে দেওয়া হতো। তো ওর অস্থি সরোবরে আরতি করতে নাম ছিল, আজকেও নাম আছে। ওটা আমরা পেয়ে গেছি ওটা। ও আরতি করতে একটা ইতিহাস আছে, যেটাতে যুগ জড়িত স্বামী ব্রহ্মানন্দ। ওটা হচ্ছে খ্রিস্ট 800 AD। ওর সময় একজন মহাপুরুষ ছিলেন তামিলনাড়ুতে, শৈব সন্তক মহাপুরুষ। ওর নাম ছিল তিরুজ্ঞান সম্বন্ধ। অত্যন্ত বড় শৈব সেন্ট। ছোটবেলায় শঙ্করাচার্যের মতো ভগবানের দর্শন হয়েছিল, এরকম পণ্ডিত ছিলেন। তো উনি পায়ের থেকে কোথায় আসছেন, 800 AD-তে উনি আসে ওই জায়গায় আত্মীয়তার কাছে আসছেন, যেখানে আমাদের এখন ডিসপেন্সারি আর আশ্রম আছে। সেখানে এসে দেখছেন একটু বাবা মা দাঁড়িয়ে কাঁদছে, হাতে কিছু রেখে দিয়ে। তখন উনি জিজ্ঞেস করলেন, কেন এখানে দাঁড়িয়ে আছেন, কী জন্য কাঁদছেন? ওরা বলছে, আমাদের একই মেয়ে ছিল, 14-15 বছরের মেয়ে, ও আপনাকে শিব মনে করে ফুটে করতে বলছে, আপনাকে নিজের স্বামী বলে বরণ করে ও নিজেকে পার্বতী বলে মনে করে আপনার পূজা করত। আর সকালে পূজার জন্যে ফুল আহরণ করতে গিয়েছে, তখন সাপ কামড়িয়ে মরে গেছে। সকালে এসছে, তারপরে এখন কী করবো, আমরা ওকে দাহ কর্ম করে অস্থিটা হাতে রেখেছি, এখন ওটা গিয়ে সড়কে ফেলতে এসেছি, সেই জন্যে আমরা কাঁদছি। তখন উনি বললেন, ফেলে দিন, তারা হাতে রেখে কী করবেন, ফেলে দিন। ওরা ফেলে দিলেন। করে দেওয়ার পরে ও মহাপুর বললেন, ওর মেয়েটির নাম ছিল ফুম্পাওয়ে। মহাপুর ডাকলেন, ফুম্পাওয়ে, এখানে এত শিব ভক্তরা এসেছে, আমিও এসেছি, আমরা সব শিবের গান করছি, শিবের কোনো আনন্দ পাচ্ছি, তুমি আসবে না, আমাদের তো এই আনন্দিতে ভাগ নেবে না? ও মেয়েটি যেটা পুরো উপর উঠে এসে আত্মীয় পেয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছে। ও শহরটি উঠে একেবারে মধ্যে মেয়ে এসে গেল। মেয়ে একটা ইতিহাস হয়েছে,
কিন্তু এটা একটি গল্প বলে মনে করতে পারে। এইটা রিয়েলিতে হয়েছে। শিবপুরাণেতে এই গল্প আছে, দক্ষিণেতে শিবপুরাণ খুব প্রচলিত। তো শিবপুরাণে তো খুব ইতিহাস আছে, ওরা সবাই এটা কোনো পুরাণের ঘটনা বলে মনে করছিল। কিন্তু ব্রহ্মাণ্ড যখন গেছে, সেটাকে মেবি 1916-17 তখন কিংবা 1908 শেষে মনে হচ্ছে 1908 প্রথমবারে গেছে ব্রহ্মানন্দ স্বামী একটা স্বপ্ন দেখতে। সকালে উঠে সে সময় বলছে, শেষী এখানে কোনো একটা ঘটনা ঘটেছে যেটাতে কেবল বর্ষ থেকে মানুষ এসছে। সে সময় বলছে, কেন আপনি জিজ্ঞেস করছেন? ওটা এখানে একজন মহাপুরুষ হয়েছে, ওটা ঘটে থেকে ছাই ছিল, খবর থেকে মানুষ হয়েছে গেছে, এটা খুব বড় বলে এই ঘটনা হয়েছে। কিন্তু এইটা রিয়েলিতে ব্রহ্মাণ্ড স্বামী বলছেন, কাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম বিরাট ঘটে একটা ফাঁস পড়ে আছে, যে বর্ষ থেকে মেয়ে উঠতে চলে যাচ্ছে। খুব ডিফারেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট, অন্য কেউ জানতো না। অন্যটা শুনে অবাক হয়ে গেল। তারপরে এটা পুরাণের গল্প নেই, এটা সত্য। যে সত্যটা আবিষ্কার হচ্ছে নানা হিস্টোরিয়ান যে মহাপুরুষ। তো স্পিরিচুয়াল আইস এত সাপ 1200 years ব্যাক যাচ্ছে, 1200 years আগে যাচ্ছে, ত্রিকালের পুরুষ। এটা সবাই দিকে অবাক। আমি তো এটা নিয়ে পত্রিকা দেখলাম, ও পত্রিকাটা দেখে ও তামিলনাড়ু বিচলিত হয়ে পুরাণগুলো সব হিস্টোরিক ইভেন্ট আর ব্রহ্মাণ্ড এটা দেখেছে। তখন থেকে বিরাট কাটা তামিলনাড়ুতে শশী মহারাজ বললেন, উনি যখন যে বাড়িতে এসেছেন তখন ওটা খুব পুরান হয়ে গেছে, 1910 মতো। শশী মহারাজ 11 পর্যন্ত ওখানে ছিলেন। ওকে বললেন যে ওর একটা পুরানো হয়ে গেছে, এখানে থাকবার মতো নেই, নতুন একটা বাড়ি করো। ওর জন্য আমি অস্তিবার করে যাবো, ফাউন্ডেশন সব লাগিয়ে যাবো। তো ওরা বলছিলেন। তারপর শশী মহারাজ এসে গেলেন, শরীর চলে গেল। ওনার পরে সর্বানন্দ বলেছিলেন। সর্বানন্দের সঙ্গে মহারাজ দিচ্ছেন 1916-তে। তখন বলছেন, আরে এখানে তো নতুন বাড়ি করতে বললাম, তোমার এক জায়গা দেখাও, আমি একটু ফাউন্ডেশন লাগাবো, তারপরে আমি গিয়ে ঘুরে ঘুরে আসবো। 1 বছরের মধ্যে ও বাড়িতে তৈরি হয়ে যাবে, তো হাতটা উদ্ঘাটন করে যাবো। ওরা বলছে, মহারাজ ওর খেতেই পারছি না, এখানে খাওয়া যায় ঢুকছে না, ভক্ত নেই, কিছু নেই, চান্দাদার তো হারিয়ে নেই। তো এই অবস্থায় আমরা কী বাড়ি করবো? এই জমি ছাড়া আমি কিচ্ছু নেই, ছোট্ট জমি। উনি বলছেন, আমি বলছি একটা জায়গা দেখাও না, আমি তো ফাউন্ডেশন লাগাবো, আমি ঘুরে টুরে আসবো, হয়ে যাবে। তারপরে উনি ওরা কী করবে, করবার উপায় নেই, একটা জায়গা দেখালো। এটা প্রেজেন্ট আশ্রম আছে, ও পরীক্ষা ওখানে ফাউন্ডেশন লাগালো 1916-17-তে। তারপরে উনি ঘুরতে চলে গেলেন দক্ষিণ ভারত থেকে, সব ঘুরে টুরে 10 মাসের পরে 11 মাসের পরে আসছেন। এসে দেখছেন ও বাড়িটা একরকম হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করছেন, ঠিক কী করে হলো? ও সর্বানন্দ বলছেন, আমরাই কল্পনাই পার করতে পারিনি, আপনি চলে গেলেন, আমরা সবাই হতাশ হয়ে পড়ে আছি। তারপরে কোথা থেকে অজানা লোক আছে বলছে, মহারাজ আপনি কি আসন করতে চান? তো আমরা কাঠ দেবো এর জন্য, আমরা সিমেন্ট দেবো, আমরা এর জন্য সুরকি দেবো, করে সবাই দিয়ে পুরো প্রত্যেকটা। তারপরে মহারাজ এলেন, ওটা উদ্ঘাটন করলেন। উদ্ঘাটন করার পরে এরকম একটা প্রচার করে একটা মহাজন সভা হয়েছে। এ সবাই উনি বলছেন, ও সাধুদের উদ্দেশ্য করে, তোমরা এই সাধুরা সবাই বললো, আমরা খেতেই ঢুকছি না, আপনি এর মধ্যে বাড়ি করতে বলছেন, নতুন কী করে হবে আমি জানি না, তোমরা তো পারবে না বলে আমি ফাউন্ডেশন লাগিয়ে ঠাকুরকে বললাম, এরা তো শিশু, কী করবে, তোমাকেই করতে হবে বলে দিয়ে চলে গেলাম। ওইটাই হয়েছে। এই হচ্ছে কাঠ দিচ্ছে, আর জিনিসে সিমেন্ট দিচ্ছে। ও বাড়িটা তো উনি করে দিলেন,
1916-17 আজকে কি তারিখ 2024 সাধারণ সুটকি বাড়ি একটা অন্যান্য সব বিল্ডিংগুলোর সঙ্গে সব চলে গেছে এ এখনো কোর্স চালাতে করেছে এনারা ঠাকুরই করেছে তো ওটা একেবারে দুধের মাটির মতো পেরেছি আমি তাই বলি ব্রহ্মানন্দ স্বামীর আশীর্বাদটা অদ্ভুত আমোঘ তো আজকে আমরা ওই রকম মহাপুরুষের জায়গায় রয়েছি আপনারা সবাই এটা অনুভূত করবে এবং সূর্যানন্দ বলল সূর্যানন্দ খুব একটা ভাবে চলে গেল তো ভাবে নয় বলে খুব সত্য কথা কিন্তু ও যখন বলে অত্যন্ত প্রভাব ফরেন্দ্রের উপর আজকে ও বারে বলেছি মহারাজের আশীর্বাদটা অত্যন্ত পূজনীয় অসবারণ করার কারণ আজকে সেরকম মহাপুরুষের ভগবান শ্রীরামকৃষ্ণের মানসপুত্র কৃষ্ণের অংশ একটি শাশ্বত সভা তারপরে আমার আমাদের সঙ্গের প্রথম অধ্যক্ষ উনি আজকে পর্যন্ত অধ্যক্ষ 5 বছর ওনার করে 10 বছর অধ্যক্ষ ছিলেন 12 বছর ছিলেন ওনাকে জিজ্ঞেস করলেন আপনি অধ্যক্ষ আমি নেই প্রভু ওনার প্রতিনিধি আমি অধ্যক্ষ নেই নিজেকে অধ্যক্ষ বলে মানতেন একবার লাটু মহারাজকে জয় দিচ্ছে কোনো কারণে তো লাটু মহারাজ জিজ্ঞেস মহারাজ একই রাম নাই তো মহারাজ বললেন মহারাজ মানে এমন একটা গৌরবের ব্যক্তি সঙ্গের মধ্যে স্বামীজির পরে স্বামীজি মানে একই স্বামীজি মহারাজ মানে একই মহারাজ মোটিভেশন সেরকম মহারাজের অত্যন্ত প্রিয় জায়গা জন্মস্থান আর যেমন সুবিধানন্দ বলেছে আমরা ওই পরম্পরাতে আছি ব্রহ্মানন্দ স্বামী স্বামী তীর্থানন্দ করে মানে এরকম একটা পরম্পরা আছে আর ঠাকুর এরকম একটা পরম্পরা এখানে চলছে অত্যন্ত আনন্দের কথা এই পৃথিবীতে যারা এসেছি আমরা আসিনি ওনার আমাদের উপরে আশীর্বাদ করে কৃপা করে ওরা আমাদের এনেছে আমরা এই সুন্দর পৃথিবীতে অংশগ্রহণ করতে পেরেছি ঠাকুরের কৃপা এরকম আমাদের উপরে বসন করতে থাকুক আমাদের সভ্যদের সকল রকমের মঙ্গল হোক এরকম ঠাকুর মহাস্বামীজি এবং মহারাজ আমাদের আশীর্বাদ করুন এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি জয় রামকৃষ্ণ ও নেবো জায়গা ঠিক আছে